বুঝতে পারছো, আমরা এগুলো পড়াশোনা করছিলাম। সো এখন আজকে আমরা শুরু করব হচ্ছে বানান ভুল যৌগের আচ্ছা সংকেত, সরি ঠিক আছে। তো আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে রাসায়নিক সংকেত। যৌগ কাকে বলে সেটা তোমাদের আগে জানতে হবে, তাই না? যৌগ হচ্ছে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় হচ্ছে যৌগ। পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে কি হয়েছে যে নতুন পদার্থ তৈরি করে তাকে যৌগ বলে। এখন ভাইয়া তুমি আসো তো, এক্সাম্পল দেখো একটা যৌগের। ফর এক্সাম্পল আমরা জানি হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন হচ্ছে আরেকটা পরমাণু। যখন দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয় তখন তৈরি হয় হচ্ছে পানি। এই পানি হচ্ছে একটা যৌগ। ঠিক আছে। আবার যখন হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, এখানে দেখো আমি আবার দুই বা ততোধিক পরমাণু বলছি না, এটা একটু সুন্দর করে খেয়াল করো। এখানে পরমাণুও হইতে পারে অথবা যৌগমূলকও হইতে পারে। ঠিক আছে। যৌগমূলক কেমন? ধরো হাইড্রোজেন হচ্ছে একটা যৌগ মৌল, তার সাথে যুক্ত হবে হচ্ছে সালফেট। সালফেট হচ্ছে একটা যৌগমূলক, তাই না? এই এটা একটু অফ করতো, এটা কার চলতেছে, এটা অফ কর। ঠিক আছে। যখন তারা পরস্পরের সাথে যুক্ত হবে তৈরি করবে হচ্ছে H2SO4, হাইড্রোজেন সালফেট। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওয়ালাইকুম সালাম। সালফিউরিক অ্যাসিড একটা যৌগ। কি হচ্ছে আজকে এত কিছুতে প্রবলেম হচ্ছে কেন এত আজকে? সালফিউরিক অ্যাসিড তোমাদের কি যৌগ কি জিনিস সেটা মাথায় ঢুকছে? যৌগ বুঝতে পারছো? কিরে হ্যাঁ, কেউ যে কথা কয় না। ভেরি গুড। এখন আসো একটা, আমি যে তোমাকে দুইটা যৌগ আবার একটু বলেন। আচ্ছা ভাই আবার বলবো একটু পরে। মানে দুই বা ততোধিক পরমাণু বা যৌগমূলক পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় হচ্ছে যৌগ। এখন আমি যে দুইটা যৌগ লিখছি, একটা লিখছি পানি আর একটা লিখছি হচ্ছে H2SO4 অর্থাৎ হাইড্রোজেন সালফেট। এই যৌগগুলো কিভাবে তৈরি হইলো সেটা কিন্তু আমরা এখনও জানি না। মানে আমি যে লিখলাম দুইটা হাইড্রোজেন কেন আসলো, সালফেট একটাই কেন আসলো, এইটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। এখন তাহলে শুরুতে আসে সংকেত কাকে বলে। সংকেত হচ্ছে যৌগের একটি পরমাণুতে যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে রাসায়নিক সংকেত। সুন্দর করে লেখো, বুঝাচ্ছি। যৌগের একটি পরমাণুতে আমি বারবার ভুল করতেছি। যৌগের হচ্ছে অণু, যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে
অণুটিকে প্রকাশের পদ্ধতি। সংকেত বলে। যেমন একটু আগে আমরা পানি সংকেত লিখছিলাম, পানি তৈরি হয় হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। সো আমরা হাইড্রোজেন লিখছি, অক্সিজেন লিখছি, লিখে এখন তারপরে লিখছি কি তাদের সংখ্যা, অর্থাৎ কতটা হাইড্রোজেন আছে কতটা অক্সিজেন আছে সেটার সংখ্যা। যেমন হাইড্রোজেন ছিল হচ্ছে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি করছিল হচ্ছে পানি। এটা ছিল হচ্ছে পানির, এই যে H2O, এটা হচ্ছে পানির রাসায়নিক সংকেত। ক্লিয়ার? আবার H2SO4 যখন লিখছিলাম, তখন হ্যাঁ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন ছিল হচ্ছে দুইটা, সালফেট ছিল হচ্ছে একটা। সো এদেরকে পারমাণবিক সংকেত আর আণবিক সংকেত। পারমাণবিক সংকেত আছে, পারমাণবিক পরমাণু তো হয় হচ্ছে প্রতীক। দেখো হাইড্রোজেন ছিল হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। হাইড্রোজেন লাগছে কয়টা? দুইটা। সো আমরা হাইড্রোজেনের নিচে দিলাম হচ্ছে 2। হাইড্রোজেন লাগছে হচ্ছে দুইটা। সালফেট হচ্ছে একটা যৌগমূলক, এই যৌগমূলকের পুরো সালফেট H2SO4 2-, এটা হচ্ছে পুরোটা একটা যৌগমূলকের সংকেত। সো এই যৌগমূলক সহ লিখছি হচ্ছে H2SO4। এই বুঝা গেছে? জি ভাইয়া। এখন আসো আমরা এই যৌগমূলক লেখার নিয়ম কি, মানে রাসায়নিক সংকেত লেখার নিয়ম কি সেটাতে আসো। আমরা হচ্ছে টোটাল 3টা নিয়ম শিখব, মানে 3টা নিয়মের থ্রুতে আমরা জানবো কিভাবে একটা রাসায়নিক সংকেত লেখে। প্রথম নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমেই তুমি খেয়াল করো, যে যৌগটা বলবে ওই যৌগে আমাদের কি কি মৌল আছে অথবা কি কি যৌগমূলক আছে সেটা আগে জানা থাকতে হবে, তাই না? ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম হচ্ছে একটা যৌগ নাম হচ্ছে ফেরাস সালফেট। ঠিক আছে, এখন তুমি জানো যে এখানে দুইটা পদার্থ আছে, একটা হচ্ছে ফেরাস অর্থাৎ আয়রন। আর এটা সমস্যা করতেছে কেন আজকে বুঝলাম না। আয়রন, সরি হ্যাঁ আজকে এটা একটু বেশি প্রবলেম করতেছে। আছে হচ্ছে আয়রন আর এখানে আছে হচ্ছে সালফেট SO4। ঠিক আছে, এখন তোমাকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আয়রনের এখানে যোজনী কত ভাইয়া বলো তো? এই তো এটার জন্য বলো, সরি বলার পরে সঠিকটা বলো। আস আর ইক, এই দুইটা কথা মনে রাখো। কোনো একটা পরমাণুর যদি যোজনী দুইটা থাকে, অর্থাৎ কোনো একটা পদার্থের যদি দুইটা যোজনী থাকে, তাহলে এই কে আছে মাইক বন্ধ করো, তাহলে কম যোজনী যেটা, অর্থাৎ যে যোজনীটা হচ্ছে কম, যেমন আয়রনের যোজনী আছে হচ্ছে দুইটা, একটা আছে 2 একটা আছে 3। 2 নাম্বার যোজনীর যেটাতে ইউজ হবে যে পদার্থে, ওইটাকে বলা হয় হচ্ছে আস যৌগ, তার মানে এখানে হচ্ছে কম যোজনী। আবার ইক হচ্ছে যেটাতে হচ্ছে বেশি যোজনী ব্যবহার হবে, ওইটাকে বলা হয় হচ্ছে ইকমূল, বেশি যোজনী। তার মানে আচ্ছা আবার বলি, বিষয়টা হচ্ছে ফেরাস আয়রনের যোজনী কত? দুইটা না, 2 আর 3। এখানে 2 হচ্ছে ছোট সংখ্যা, 3 হচ্ছে বড় সংখ্যা। এখন কোনো একটা পদার্থ যদি তৈরি হয় যেখানে আয়রনের যোজনী 2 ব্যবহার হয়েছে, তাহলে ওই পদার্থটার নাম হবে হচ্ছে আস। আর যদি কোনো একটা পদার্থে আয়রনের যোজনী 3 ব্যবহার হয়, ওইটার নাম হবে হচ্ছে ইক। এক্সাম্পল দেখো, কথা না এই মাইক অফ করো। যেমন এখানে আমি লিখছি হচ্ছে ফেরাস সালফেট, তার মানে হচ্ছে ফেরাসের এখানে যোজনী ব্যবহার করা হয়েছে ছোটটা 2। যদি আমি বলতাম যে ফেরিক সালফেট, তাহলে 3 হবে। তাহলে ফেরিক বলাতে এখানে আয়রনের যোজনী ব্যবহার করা হবে বড়টা, সো যোজনী হবে হচ্ছে 3। এতটুকু মাথায় ঢুকছে? জি ভাইয়া। এখন তুমি আমাকে বলো সালফেটের যোজনী কত?
সালফেটের যোজনী হচ্ছে 2, তাই না? সালফেটের যোজনী হচ্ছে 2। সো আসো, যখন একটা পদার্থ আমরা লিখব তখন দুটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে হচ্ছে ফেরাস সালফেট, দুইটা লিখব। লিখার পরে যেটার যোজনী যত অপরটার পাশে লিখে দিব। যেমন আয়রনের ফেরাসের মধ্যে আয়রনের যোজনী ছিল 2, তো আমরা এর পাশে 2 লিখব। আবার সালফেটের যোজনীও 2, আমরা এখানে 2 লিখব। মাথায় কথাটা বোঝা গেছে? জি ভাইয়া। এখন দেখো, এখানেও 2 এখানেও 2, এগুলা কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না? যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ যায়, তাহলে আমরা দুইটাকে ভাগ করে দিব। ভাগ করে দিলে থাকে কত? 1 1। সো এটার অ্যাকচুয়াল হবে হচ্ছে ফেরাস সালফেট। বুঝা গেছে? সো এরপরে তাহলে আসো হচ্ছে ফেরিক সালফেটেরটা। ফেরিক সালফেট যদি হয় তাহলে আয়রন ঠিক আছে, সালফেট ঠিক আছে। তুমি বলো ফেরিকের মধ্যে আয়রনের যোজনী কত? 3 হবে। 3। তাহলে আমরা সালফেটের নিচে লিখবো হচ্ছে ফেরাসেরটা, অর্থাৎ 3। আর সালফেটের এমনি যোজনী কত? 2। সো এটা লিখবো হচ্ছে আয়রনের নিচে। ঠিক আছে? এখন এগুলোকে কি কোনো সাধারণ সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না? না। তাহলে যেটা আছে এটাই হবে হচ্ছে আমাদের, এটাই হবে আমাদের যৌগের রাসায়নিক সংকেত। মাথায় ঢুকছে রে? এখন আসো 2 নাম্বারটা হচ্ছে প্রকৃতিতে যে সকল গ্যাস আছে, ঠিক আছে? যেমন আমরা যে গ্যাসগুলো নর্মালি ব্যবহার করি, সবগুলা গ্যাস প্রকৃতিতে থাকে হচ্ছে তাদের দ্বিতীয় পরমাণু মৌল হিসাবে। ইয়া বন্ধ করো, কে রে লাইট, ইয়া বন্ধ করো, মাইক অফ করছো? ভেরি গুড। আসো, প্রকৃতিতে যে সকল গ্যাস আছে, প্রকৃতিতে বিদ্যমান গ্যাসসমূহ অলওয়েজ মানে সব সময় তাদের যৌগ হিসাবে থাকে। কেমন যৌগ? যেরো আমরা হচ্ছে ক্লোরিন, একটা গ্যাস আছে, ক্লোরিন থাকবে হচ্ছে Cl2, দ্বিযোজী গ্যাস, 2টা থাকবে। আবার থাকবে হচ্ছে হাইড্রোজেন H2, নাইট্রোজেন থাকে N2, অক্সিজেন থাকে O2। ঠিক আছে? তোমরা কি ওজনের নাম শুনছো? ওজন, ওজনের সংকেত কি? ওজনের সংকেত কি বলো তো? O3 ভাইয়া। হ্যাঁ বলো। O3। ভেরি গুড। ওজনের সংকেত হচ্ছে O3। ভেরি গুড। এটা এমসিকিউতে আসবে। O3 এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে। ওজনের সংকেত কি এটা আসবে এমসিকিউতে। এতটুকু ক্লিয়ার? সো তোমাদেরকে এখন 2টা কাজ দেয়া হবে। কাজগুলো হচ্ছে তোমরা আমাকে অ্যামোনিয়াম ফসফেট, তারপরে হচ্ছে সিলভার নাইট্রেট, আর লাস্ট হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এগুলার সংকেত লিখে দিবা। মনে রাখবা কিউপ্রাস মানে হচ্ছে কপার। সহজ করে দিলাম তোমাদের জন্য, কিউপ্রাস মানে হচ্ছে কপার। ঠিক আছে? এতটুকু তোমাদের, এগুলো হচ্ছে তোমাদের কাজ, তোমরা এগুলো আমাকে দেখাবা। এখন আসো ভাইয়া, সংকেতের 2টা পার্ট আছে, মানে 2 ধরনের সংকেত লেখা যায়। একটাকে বলা হয় হচ্ছে আণবিক সংকেত, আবার আরেকটাকে বলা হয় হচ্ছে গাঠনিক সংকেত। 2টা সম্পর্কে শুনছিলে আগে? শুনছিলাম ভাইয়া। আণবিক সংকেত। আমরা এখন যে সংকেতটা লিখছিলাম রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেতটাই হচ্ছে অ্যাকচুয়ালি আণবিক সংকেত। বুঝতে পারছো? সো রাসায়নিক সংকেত আমরা কি বলছিলাম?
মানে একটা মৌল বা যৌগের অণুতে যে সকল মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং তাদের পরমাণু যতটি থাকে ওই সংখ্যা দ্বারা যেই সংকেতটাকে প্রকাশ করানো হয় সেটাকে বলছিলাম আমরা রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত আর আণবিক সংকেত সেম কথা। তার মানে তোমাকে যদি আণবিক সংকেতের ডেফিনিশন বলে তার মানে তুমি রাসায়নিক সংকেতের ডেফিনিশন লিখে দিবা। বুঝা গেছে? এটা আর এক্সট্রা করে পড়াবো না। রাসায়নিক সংকেত যে কথা, আণবিক সংকেত সেম কথা। এখন তুমি আসো হচ্ছে গাঠনিক সংকেত কি জিনিস। এটা ইম্পর্টেন্ট। গাঠনিক সংকেত তাহলে এক্সাম্পলও কি সেম হবে? সব সেম হবে, সব সেম হবে। এখন আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গাঠনিক সংকেত। প্রথমে সুন্দর করে ডেফিনেশনগুলো লিখে ফেলো। একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করে। তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। এটা এখন বোঝো, কথা বলিও না কেউ। আমি একটা পদার্থের নাম বললাম মিথেন। মিথেনের আণবিক সংকেত হচ্ছে অর্থাৎ রাসায়নিক সংকেত হচ্ছে CH4। ঠিক আছে? এখন আমরা গাঠনিক সংকেতে দেখব এই যে কার্বনের সাথে হাইড্রোজেনগুলো যুক্ত আছে এগুলা কিভাবে পরস্পরের সাথে যুক্ত আছে। মাঝখানে থাকে হচ্ছে একটা কার্বন, কার্বনের যোজনী 4 না? তার মানে কার্বনের হচ্ছে 4টা হাত। তার মানে কার্বনের যোজনী মানে হচ্ছে হাত, সে কয়টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, ওর হচ্ছে 4টা হাত। এখন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ কার্বনের প্রত্যেকটা হাতে যুক্ত হবে হচ্ছে একটা করে হাইড্রোজেন। এই যে আমি মিথেনকে এভাবে বন্ধন এবং মৌলের প্রতীক সহ লিখছি, এটাকে বলা হয় হচ্ছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। এরকম আরো একটা গাঠনিক সংকেত দেখো। আমি তোমাদেরকে একটু আগে একটা জিনিস দেখাইছিলাম না, সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। আরেকটা পরমাণু হচ্ছে ফেরিক ক্লোরাইড। দেখো ফেরাস যখন বলছি তখন হচ্ছে যোজনী 2, ফেরিক যখন বলছি তখন হচ্ছে যোজনী 3। তুমি কিন্তু দেখেই বলতে পারতেছো কার যোজনী কত, কারণ তুমি এটা আগে থেকে জেনে আসছো। কোনো একটা পরমাণুর সাথে যদি ক্লোরিন যুক্ত থাকে তাহলে ওই পরমাণুর যোজনী হবে হচ্ছে ক্লোরিনের পরমাণু সংখ্যা গুণ 1, তাই না? ক্লোরিনের পরমাণু আছে হচ্ছে 3টা, তার মানে এখানে আয়রনের যোজনী হচ্ছে 3, আবার এখানে আয়রনের যোজনী হচ্ছে 2। তুমি যদি সুন্দর করে গাঠনিক সংকেত লেখো Fe, এখানে যোজনী হবে 2টা, তার মানে 2টা হাত। একটা হাতে থাকবে হচ্ছে ক্লোরিন, আরেকটা হাতে থাকবে হচ্ছে ক্লোরিন। সিমিলারলি এটার জন্য যদি তুমি গাঠনিক সংকেত লেখো Fe, এর হাত থাকবে হচ্ছে 3টা, সো 3 হাতে থাকবে হচ্ছে 3টা ক্লোরিন। এখন তুমি আরেকটা আসো, ধরো নাইট্রোজেন N2, নাইট্রোজেনের যোজনী কত রে? নাইট্রোজেনের যোজনী কত বল? 3। দেখো একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে 3টা হাতের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত আছে, তাই না? বুঝা গেছে? ভাইয়া এখানে তো নাইট্রোজেনের যোজনী 2টা আছে, একটা 3 একটা 5। তুমি তো 5, আমি তোমাকে বলছি না ভাইয়া তুমি 5 বেশি ইউজ করবা না। নর্মালি আমরা 5 ইউজ হয় না, মনে আছে তোমার? আমরা আমাদের লেভেলে 5 খুব একটা বেশি ইউজ করব না। বুঝতে পারছো?
জি ভাইয়া। হ্যাঁ, আরো একটা দেখো, তুমি আমাকে অক্সিজেন এটা বলো, এটা অক্সিজেন দুইটা, অক্সিজেনের যোজনী কত? দুই। তো দুই। এরা পরস্পরের মাধ্যমে কয়টা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে? দুই বন্ধন। হ্যাঁ, দুই বন্ধন। দুইটা বন্ধন থাকবে তাদের মাঝখানে, অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেন। লাস্ট আর একটা দেখাবো, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো মাঝখানে থাকে হচ্ছে কার্বন, কার্বনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত আছে? দুইটা। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। কার্বনের যোজনী কত? দুই। আচ্ছা। কার্বনের যোজনী 2 আর 4। অক্সিজেনের যোজনী কত? দুই। এখন একটা অক্সিজেনের সাথে একটা কার্বন যুক্ত হইতে হইলে লাগবে হচ্ছে 2টা হাত, কারণ অক্সিজেনের 2 যোজনী ফিল আপ করতে হবে। সিমিলারলি এই দিকেও আমাকে অক্সিজেনের 2 যোজনী ফিল আপ করতে হবে। সো এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। আবার আসো, কার্বন মনোঅক্সাইড CO। কার্বন মনোঅক্সাইডে কার্বন মাঝখানে, কার্বনের সাথে অক্সিজেন কয়টা যুক্ত আছে? একটা না? জি ভাইয়া। তো তাদের মাঝখানে যোজনী বন্ধন কয়টা হবে? 2টা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখানে এই কার্বনের যোজনী হচ্ছে 4, বাট এই কার্বনের যোজনী কত? দুই। দুই। যোজনী 2। সো তোমার যদি কোশ্চেনে আসে যে কার্বন মনোঅক্সাইডে এবং কার্বন ডাই অক্সাইডে কোনটার যোজনী কত, বলতে পারবা না? জি ভাইয়া। পারবো। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? দুই হবে। 4 - 2 = 2। সুপ্ত যোজনী হচ্ছে, হ্যাঁ, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। আর এখানে কত হবে সুপ্ত যোজনী? এইখানে এই 0 হবে। এখানে হচ্ছে সক্রিয়, এখানে সক্রিয় যোজনীয় 4, আবার অক্সিজেনের সর্বোচ্চ যোজনী, সরি কার্বনের সর্বোচ্চ যোজনীয় 4। সো তোমার হবে হচ্ছে 0। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তাহলে পরের টপিকে আসো। টপিকের নাম হচ্ছে, এটাই আজকে আমাদের লাস্ট টপিক, আমি একটু বেশি অসুস্থ। একটা হচ্ছে অষ্টকের নিয়ম, চক্রের নিয়ম এবং দুইয়ের নিয়ম। হ্যাঁ, অষ্টকের নিয়ম আর 2 এর নিয়ম। আচ্ছা, আমরা তখন যেটা পড়ছিলাম এটা একটু খেয়াল করো, বই থেকে দেখে নাও। আমরা পড়ছিলাম হচ্ছে এগুলা, ঠিক আছে? এই যে এটা পড়বা, সেম জিনিস এগুলা পড়বা। তারপরে হচ্ছে আমরা এখানে পড়ছিলাম হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এখান থেকে ডেফিনেশন পড়ে নিবা। একটা অণুতে যেভাবে সাজানো থাকে বন্ধন সহ দেখানোকে বলা হয় হচ্ছে এটা। আর এই এক্সাম্পলগুলো তো দেখবা। আমরা এখন পড়বো হচ্ছে অষ্টক ও 2 এর নিয়ম। আসো, অষ্টক ও 2 এর নিয়ম। অষ্টক মানে কত রে? 8 না? 8। আর 2 এর মানে হচ্ছে 2। এখন হ্যাঁ, এটা জানা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা একটু পরে যখন বন্ধন পড়বো নেক্সট ক্লাস থেকে, তখন তুমি জানবা যে প্রত্যেকটা পরমাণু চায় তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে হয় 8টা ইলেকট্রন রাখতে, না হয় জোড়ায় জোড়ায় ইলেকট্রন রাখতে। নিষ্ক্রিয় থাকতে চায়। হ্যাঁ, নিষ্ক্রিয় থাকতে চাই। এটা কেন নিষ্ক্রিয় থাকতে চাই, কিভাবে নিষ্ক্রিয় থাকে আমরা দেখব। অষ্টকের নিয়ম কি জিনিস, 2 এর নিয়ম কি জিনিস একটু বুঝো। অষ্টকের নিয়ম হচ্ছে যখন কোনো পরমাণুর সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা অথবা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করাকে পদ্ধতিকে বলা হয় হচ্ছে অষ্টকের নিয়ম। অষ্টকের নিয়ম। পরমাণু তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8
একটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রক্রিয়াকে বলে অষ্টক নিয়ম। ঠিক আছে, এখন আসো এটার একটা এক্সাম্পল দেখো। ধরো হচ্ছে একটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম একটা হাইড্রোজেন ক্লোরাইড, এরকম একটা যৌগ গঠিত হয় না? জি ভাইয়া। এই যৌগে তুমি ক্লোরিনের জন্য দেখো তো, নর্মালি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে তুমি যদি তার সর্বশেষ প্রধান শক্তি স্তর চিন্তা করো, তাহলে এখানে পাবা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইলেকট্রন। ওর সর্বশেষ যেই শক্তি স্তরটা আছে, এখানে দেখো একটা ইলেকট্রন ঘাটতি আছে তার এখানে জোর হওয়ার জন্য। সো ও কী করবে, হাইড্রোজেনের সাথে এই একটা ইলেকট্রন শেয়ার করে হচ্ছে এখানে একটা নতুন ইলেকট্রন নিয়ে চলে আসবে, তখন ক্লোরিন হয়ে যাবে হচ্ছে ক্লোরিন মাইনাস। মাথায় ঢুকছে? জি। মাইনাস কেন হয়েছে বলো তো? মাইনাস থেকে কেন হলো এটা? প্রমাণ করছি ইলেকট্রন চাই মাইনাস। দেখো, ক্লোরিনের ইলেকট্রন আছে হচ্ছে 17টা, আবার কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন আছে হচ্ছে 17টা। এখন যখন তুমি বাহির থেকে একটা ইলেকট্রন ওকে দান করবা, মানে ও যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন ও হয়ে যাবে হচ্ছে, তখন দেখো ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস। এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে 18টা। শোনো, ইলেকট্রন হচ্ছে 18টা আর প্রোটিন হচ্ছে 17টা। যদি গ্রহণ করে তাহলে এটা হয়, কিন্তু সমযোজী যৌগ গঠনের সময়, অর্থাৎ যখন তারা পরস্পরে শেয়ার করে, তখন একদম সরাসরি এরকম নেগেটিভ হয় না, সরাসরি নেগেটিভ হয় না, বাট পার্শিয়ালি নেগেটিভ পার্শিয়ালি পজিটিভ হয়। বুঝতে পারছো? এটা আমরা বলবো একটু পরে, তুমি বুঝবা। আরেকটা যৌগ আসো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই যৌগটা গঠন করার সময় সোডিয়াম হচ্ছে 11, সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে একটা, 1s2 2s2 2p6 3s1। আবার ক্লোরিনের হচ্ছে 17, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কেমন, 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো, এর সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, বাট ওর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে একটা। তো ও কি করবে, ওর একটা ইলেকট্রন ওকে দান করবে, দান করলে ওর কি 3s অরবিটাল আর কোনো ইলেকট্রন থাকবে? জি না। তাহলে ওর দেখো, তাহলে ওর লাস্টে দিয়ে থাকবে হচ্ছে শুধু 2s 2p। এই যে এখানে 2s 2 2p6, এটা দুইটা মিলে কি 8টা হয়েছে? জি ভাইয়া। হয়েছে। আবার ও যখন একটা ইলেকট্রন গ্রহণ করছিল, তখন আগে ছিল 7টা, এখন একটা ইলেকট্রন গ্রহণ করে কি ওর 8টা হয়েছে? হয়েছে। এই যে দুইটা পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন রেখে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, এই জন্য হচ্ছে এই নিয়মটাকে বলা হয় হচ্ছে অষ্টকের নিয়ম। মাথায় ঢুকছে? মানে সোডিয়াম তো নিয়নের আচরণ করবে না? হ্যাঁ, সোডিয়াম হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, আর ক্লোরিন হচ্ছে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। জি। ঠিক আছে, এখন এই যে সূত্রটা, এই সূত্রটার কিছু সীমাবদ্ধতা আছে, মানে সব জায়গায় এই সূত্রটা খাটে না। এক্সাম্পল দেখো একটা, এই সূত্রটা খাটে না হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের জন্য। বেরিয়াম ক্লোরাইড তোমরা একটু খেয়াল করো তো, বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তো, বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো?
এ বেরিলিয়াম ক্লোরাইড বিই। বেরিলিয়ামের 4 হবে। বেরিলিয়ামের হচ্ছে 4, তার মানে 1s2 2s2। আবার ক্লোরিনের জন্য আসো, ক্লোরিনের তো হচ্ছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন 17, ওর ইলেকট্রন বিন্যাসটা আর লিখতে চাচ্ছি না। দেখো যখন বেরিলিয়াম ক্লোরাইড হয়েছে তখন দুই পাশে হচ্ছে দুইটা ক্লোরিন এর সাথে ইলেকট্রন আদান প্রদান করছে, বুঝতে পারছো? এ লাইভ মাইক অফ করো, কে রে? আসো, বেরিলিয়ামের সর্বশেষে ইলেকট্রন আছে হচ্ছে 2টা। ও যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে তখন হচ্ছে এই 2টা ইলেকট্রন হচ্ছে শেয়ার করছে, ত্যাগ করে নাই। মাথায় ঢুকছে? শেয়ার করলে কিভাবে? একটা শেয়ার করবে আর একটা কি করবে? এদিকে একটা শেয়ার করবে, এদিকে একটা শেয়ার করবে। ও হ্যাঁ বুঝছি, এখানে 18টা করবে, এখানে 18টা করবে। ওর 18টা হয়েছে, দেখো ওর 18টা হয়েছে, ওরও 18টা হয়েছে। এটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা যখন সমযোজী বন্ধন পড়বো তখন বুঝতে পারবা এটা একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ, ঠিক আছে? সো ও হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করলো এখানে, ও হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করলো এখানে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দেখো ওর তো সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়েছে, কিন্তু ওর কি 8টা ইলেকট্রন হয়েছে? 0 না, 0 না বাবা। শেয়ার করলে ইলেকট্রন কিন্তু কমবে না। আমি তোমাকে যখন সমযোজী বন্ধন দেখাবো তখন বুঝবা যে শেয়ার করলে ইলেকট্রন কমে না। ও মনে করে এই ইলেকট্রনটা আমার, এই যে ইলেকট্রনটা শেয়ার করছে ও মনে করে এটা আমার, আবার বেরিলিয়াম মনে করে না এটা আমার। মানে দুইজনই এই ইলেকট্রনটাকে টানাটানি করে এবং দুইজনের মধ্যে একটা ব্যালেন্স থাকে, এখন এদের মধ্যে বন্ধন হয়। বুঝতে পারছো? আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছি, ওর মধ্যে এখন ও মনে করবে ওর মধ্যে ইলেকট্রন আছে কয়টা, আগে ছিল হচ্ছে 2টা, এখন ও একটা শেয়ার করছে, ও একটা শেয়ার করছে, টোটাল কয়টা শেয়ার হয়েছে? 2টা। সর্বশেষ শক্তি স্তরে তাহলে ইলেকট্রন টোটাল কয়টা আছে? 4টা। 4টা কি অষ্টকের নিয়ম পূর্ণ করে? পূর্ণ করে না। তার মানে কি বুঝলা? কিছু কিছু পরমাণু এমনও আছে যারা হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন না নিয়েও রাসায়নিক বন্ধন গঠন করতে পারে, রাইট? ব্যতিক্রম না, এটা আরেকটা সূত্র আসবে। এই যে 8টা ইলেকট্রন না রেখেও রাসায়নিক বন্ধন গঠন করতেছে, এই যে জিনিসটা, এটা হচ্ছে তার মানে অষ্টক সূত্রের ব্যতিক্রম, রাইট? এই যে অষ্টক সূত্রের যে ব্যতিক্রমটা, এটাকে ব্যতিক্রম না রেখে এটাকে আমরা একটা নিয়ম হিসেবেই আইডেন্টিফাই করব, এবং এই নিয়মটার নাম হচ্ছে 2-এর নিয়ম। অষ্টকের নিয়মে ছিল কি? অষ্টকের নিয়মে ছিল হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে হবে 8টা, কিন্তু 2-এর নিয়ম একটু ডিফারেন্ট। 2-এর নিয়ম বলে যে থাক 8টা ইলেকট্রন থাকার দরকার নাই, তোমরা হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে জোড়া জোড়া ইলেকট্রন রাখো, অর্থাৎ হয় 2টা রাখো, 4টা রাখো, 6টা রাখো অথবা 8টা রাখো, তাহলেই তোমরা স্থিতিশীল হইতে পারবা। বুঝতে পারছো? সো 2-এর নিয়মটা হচ্ছে সুন্দর করে লেখা যায় এভাবে যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যেন জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে। তাকে 2-এর নিয়ম বলে। পরমাণু সমূহ যৌগ গঠনকালে জোড়ায় জোড়ায় ইলেকট্রন বিদ্যমান থাকে। দুইয়ের নিয়ম বলে, ঠিক আছে? একটা এক্সাম্পল তো দিলাম, একটা এক্সাম্পল দিলাম হচ্ছে কোনটার? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড, এটা ছিল হচ্ছে একটা। আরও একটা এক্সাম্পল হচ্ছে, এই যৌগটার নাম কে বলতে পারবা বলো?
বোরন ফ্লোরাইড, ঠিক আছে। এখানে দেখো বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, সো ওর 1s2 2s2 2p1। সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 2। এই মাইক বন্ধ করো, কথা বোঝা যায় না? জি ভাইয়া ক্লিয়ার। কে বলে যে কথা বোঝা যায় না? এই তুমি আবার পরে দেখিও। সো এখানে আছে হচ্ছে 2টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে, আরে আজকে এটা ডিস্টার্ব করতেছে কেন? দেখো এখানে হচ্ছে আছে হচ্ছে টোটাল 3টা ঘর, একটা ইলেকট্রন। সো ইলেকট্রন আছে হচ্ছে 3টা। আবার ফ্লোরিনের হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। তার মানে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 7টা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখন যখন বোরন আর ফ্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তখন হচ্ছে এখানে একটা ফ্লোরিন যুক্ত হবে, এখানে একটা, এখানে একটা। বোরনের যোজনী ছিল হচ্ছে 3, ফ্লোরিনের যোজনী ছিল হচ্ছে 1, অর্থাৎ একটা বোরনের সাথে 3টা ফ্লোরিন যুক্ত হইল। এখন প্রত্যেকেই বোরন তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে থাকা 3টা ইলেকট্রনকে 3 জনের সাথে শেয়ার করবে। আবার ফ্লোরিনও দেখো সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটাও যুগ্ম ইলেকট্রন আছে না, এখানে দেখো, মিলাই দেখো, 1 2 3 4 5, এই তো 5টা ইলেকট্রন হয়েছে। ও নিজের একটা ইলেকট্রনকে এখানে শেয়ার করবে, প্রত্যেকটা ফ্লোরিনও একটা একটা ইলেকট্রনকে শেয়ার করবে। সো এরা বোরন শেয়ার করলো 3টা টোটাল, আর প্রত্যেকটা ফ্লোরিন একটা একটা করে টোটাল 3টা শেয়ার করলো। শেয়ার করে এখানে হচ্ছে 3টা সমযোজী বন্ধন গঠন করছে। দৈর্ঘ্য হইলো হচ্ছে যৌগ, নাম হচ্ছে বোরন ফ্লোরাইড। এই যে এই যৌগটা এখানে দেখো, ফ্লোরিন কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন পাইছে, নিজের ছিল হচ্ছে 7টা, আর বোরন থেকে একটা শেয়ার করে পাইছে, টোটাল হয়েছে হচ্ছে 8টা। কিন্তু তুমি বোরনের জন্য দেখো ভাইয়া, বোরনের ইলেকট্রন এমনি ছিল হচ্ছে 3টা, এখানে ছিল একটা, আর S2-তে ছিল হচ্ছে 2টা, 3টা। এখন ও হচ্ছে সাথে এখানে যে ফ্লোরিন, 3টা ফ্লোরিন থেকে 3টা ইলেকট্রন শেয়ার নিছে, একটা নিছে, 2টা নিছে, 3টা নিছে। নেয়ার পরে এখন তার ইলেকট্রন কয়টা হয়েছে? 2 4 6টা, তাই না? তার মানে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 3 জোড়া। এই যে কোনো পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরে হয় 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া অথবা 4 জোড়া, অর্থাৎ জোড়ায় জোড়ায় ইলেকট্রন রেখে স্থিতিশীলতা লাভ করার যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করা হয় হচ্ছে 2-এর নিয়ম দ্বারা। ঠিক আছে ভাই, আজকে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত পড়া। কিন্তু একটা জিনিস মাথায় রাখিও, সেটা হচ্ছে পর্যায় সারণীর মৌল 1 থেকে 20, যাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, তারা হচ্ছে অষ্টকের নিয়ম আর 2-এর নিয়ম ভালোভাবে ফলো করে, বাকিগুলো এত ভালোভাবে ফলো করে না। ঠিক আছে? খাইছে রে, অষ্টক সংকোচন, অষ্টক প্রসারণ কই গেছে গা? ঠিক আছে, আজকে হচ্ছে এতটুকুই।